15 ডিসেম্বর 2021 হরিয়ানার পানিপত শহরে ভাররা পরিবারের কোনো ধারণাই ছিল না যে সকালে সূর্য তাদের জীবনে আমাবস্যার কালো রাতের চেয়ে গাঢ় অন্ধকার নিয়ে আসবে। দুপুর ঠিক 12টার দিকে বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক অচেনা লোকের উপস্থিতি। ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছিল বিনোদ ভাররার বাড়ির দিকে। ঠিক সেই সময় বাড়ির ভিতরে বিনোদ নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কয়েক মাস আগেই ঘটে যাওয়া এক ভয়ানক দুর্ঘটনায় তার দুটি পাই ভেঙে গিয়েছিল। চলাফেরা তো দূরের কথা, বিছানা ছাড়া তার পক্ষে ওঠাও সম্ভব ছিল না। সেই সময় বিনোদের স্ত্রী নিধি রান্নাঘরে ব্যস্ত ছিলেন, খাবার তৈরি করছিলেন। বাড়ির মূল দরজা খোলা থাকায় অচেনা লোকটাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি। নিঃশব্দে কারোর নজরে না পড়েই সে বাড়ির ভিতরে ঢুকে পড়ল, যেন আগে থেকেই সবকিছু জানা ছিল। বাড়িতে কেউই বুঝতে পারেনি কখন একজন অচেনা মানুষ ভিতরে ঢুকে পড়েছে। সেই সুযোগটাই কাজে লাগিয়ে লোকটা সোজা এগিয়ে গেল সেই ঘরের দিকে যেখানে অসহায় অবস্থায় বিনোদ বিছানায় শুয়েছিলেন। মুহূর্তের মধ্যে সে বিনোদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর হামলা। হঠাৎ ঘরের ভেতরে থাকা শব্দে রান্নাঘর থেকে দৌড়ে এলো নিধি। সামনে স্বামীর উপর নৃশংস হামলা হতে দেখে সে আতঙ্কিত হয়ে দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করল, কিন্তু দরজাটা খুলল না। এক মুহূর্ত দেরি না করেই সে তখনই বাড়ি থেকে বেরিয়ে চিৎকার করতে লাগলো। আশেপাশের লোকজনদের তার সাহায্যের জন্য আকুতি জানাতে লাগলো। নিধির চিৎকার শুনে প্রতিবেশী আর পরিবারের লোকজন দ্রুত ছুটে আসে। সবাই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে শক্ত করে আটকানো থাকায় হাজারো চেষ্টা করার পরেও দরজাটা খোলা যাচ্ছিল না। ভেতরে কি হচ্ছে কেউ বুঝতেই পারছিল না। যে দরজা দিয়ে হামলাকারী বিনোদের ঘরে ঢুকে পড়েছিল ঠিক তার পাশেই একটি জানালা ছিল, আর কাকতালীয়ভাবে সেই জানালাটি তখনও খোলা ছিল। সাহায্য করতে আসা লোকেরা দেখল লোকটা প্রথমে বিনোদকে বিছানা থেকে ফেলে দিল, তারপর বন্দুক বের করে একটা গুলি কোমরে আর একটা গুলি মাথায় চালালো। এরপর সে তৃতীয় গুলিটা লোড করলো এবং দরজার খিল খুলে বাইরে এসে পালানোর চেষ্টা করলো। বার হয়েই সে বন্দুক দেখিয়ে ভিড়কে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ পিছিয়ে যায়নি। ভয়ে ছত্রভঙ্গ হওয়ার বদলে মহল্লার লোকজন একসঙ্গে তাকে ধরে ফেলে। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধরও করা হয়। সাধারণত এমন সময় অপরাধীরা মার খাওয়ার পরে জীবনের ভিক্ষা চায়, কিন্তু সে বলল, এখন আমাকে মেরে ফেলো, আমার কাজ হয়ে গেছে। এরপরে একদিকে ধরা পড়া ওই অপরাধীকে লোকজন পুলিশের হাতে তুলে দেয়, অন্যদিকে কিছু মানুষ রক্তাক্ত অবস্থায় বিনোদকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত মাথায় গুলি লাগার কারণে বিনোদ ভাররার শেষ পর্যন্ত জীবনের লড়াইয়ে হার মানলেন। একজন বাবার সামনে দিনের আলোয় নিজের ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকা, এর চেয়ে ভয়ঙ্কর কষ্টের দৃশ্য আর কি হতে পারে। বিনোদের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার স্ত্রী নিধি বাকরুদ্ধ হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ আগেও যে বাড়িটা হাসি আর আনন্দে ভরা ছিল, এক মুহূর্তের মধ্যে সেখানে নেমে আসে শোকের নিস্তব্ধতা। একটি সুখী পরিবার ভেঙে পড়েছিল চোখের নিমেষেই। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে, এই হত্যার আসল উদ্দেশ্য কি ছিল? তাহলে চলুন সেই সত্যের খোঁজে আমরা ফিরে যাই 2 মাস 10 দিন আগে, অর্থাৎ 5 অক্টোবর 2021 সন্ধ্যার সময় সুখদেবনগর, পানিপথ। বিনোদ তার বাড়ির কাছে নিজের কম্পিউটার সেন্টারের সামনে চেয়ারে বসেছিলেন, ঠিক যেমনটা প্রতিদিনের রুটিনে তিনি বসে থাকতেন। হঠাৎ একটি দ্রুতগামী পিকআপ ট্রাক এসে তাকে সোজা আঘাত করে চলে যায়। দুর্ঘটনা এতটা ভয়ঙ্কর ছিল যে বিনোদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল, কিন্তু প্রকৃতির অলৌকিক ক্ষমতায় বিনোদ প্রাণে বেঁচে গেলেও তার দুটি পা পুরোপুরিভাবে ফ্র্যাকচার হয়ে যায়। বিনোদের কাকার অভিযোগে ট্রাক চালককে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়। ঘটনার ট্রাক চালকের নাম ছিল দেব সোনার। আদালতে যিনি দাবি করেন গাড়ির ব্রেক খারাপ হওয়ায় ট্রাক নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যেহেতু এটি একটি হিট অ্যান্ড রান কেস ছিল, তাই কয়েকদিনের মধ্যেই তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। এরপরে পুলিশের তদন্তে দেখা যায় যে ব্যক্তি বিনোদকে গুলি করে হত্যা করল তিনি আর কেউ নন,
বর্ধমানের বাসিন্দা সেই ট্রাক চালক দেব সোনা, যিনি 2 মাস আগে সেই দুর্ঘটনায় জড়িত ছিলেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই দেব সোনার বিনোদ ভাররাকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে শুরু করেছিলেন, কিন্তু কথা না মানায় রেগে গিয়ে সে বিনোদকে গুলি করে হত্যা করে। পুলিশ 302 ধারা অনুযায়ী দেব সোনারকে বিনোদ ভাররার হত্যার অভিযোগে গ্রেপ্তার করে। কিন্তু বলা হয় নাকি সব যেমন দেখা যায় তেমন নয়। একটি বিখ্যাত প্রবাদ আছে, প্রথম দৃষ্টিতে সব সত্য মনে হলেও বাস্তবতা অন্যরকমও হতে পারে। আর এই কথার সঙ্গে এই কেসের পুরোপুরি মিল আছে। তাহলে পুরো সত্যটা কি? সত্যটা জানার পরে হয়তো আপনিও ভাবতে বাধ্য হবেন, আর ঠিক কিভাবে বাধ্য হবেন তা পুরো ভিডিওটা দেখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন। এই কেসের একটি মেসেজও আছে যা পুরো ঘটনাকে খোলাসা করে, আর এটাই এই কেসের সবথেকে বড় টুইস্ট। আর একটা কথা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনারা যদি লাইক করেন তাহলে আমার মোটিভেশন বাড়ে, আর ভিডিওটি যদি না ভালো লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। এই ভিডিওর জন্য মাত্র 1000 লাইক টার্গেট আছে আমার, পূরণ হলে সত্যি আমি খুব খুশি হব। ওয়েলকাম, আমি শাহিদ, আর আজকের কেস দ্য কেস অফ বিনোদ ভাররা মার্ডার কেস। বিনোদ ভাররার নিজস্ব কম্পিউটার সেন্টার ছিল পানিপথের পরমাংশ কুটিয়ায়। তার সেন্টারের মূল উদ্দেশ্য ছিল আইটি সম্পর্কিত যত তথ্য সম্ভাব্য স্থানীয় মানুষদের কাছে পৌঁছে দেওয়া। তবে বিনোদ শুধু কম্পিউটার বা ব্যবসার জন্যই সক্রিয় ছিলেন না, তিনি সামাজিক কাজে ও মানুষের সাহায্যের জন্য সক্রিয় ছিলেন। অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হোক, পরিবেশের সচেতনতা বৃদ্ধি করা হোক, প্রয়োজনে মানুষের খাবার বিতরণ করা হোক, বা কঠিন সময়ে নিজের সীমার বাইরে গিয়েও সাহায্য করা হোক, এই সবই বিনোদ করতেন। তার চরিত্র এমন ছিল যে সমাজে তার নাম খুব সম্মানের সঙ্গেই উচ্চারিত হতো। বিনোদ ও তার স্ত্রী নিধি একটি সুখী বিবাহিত জীবন যাপন করছিলেন, আর তাদের 2টি সন্তানও ছিল, একটি ছেলে ও একটি মেয়ে। ব্যবসাও ভালো চলছিল, তাই অর্থনৈতিক কোনো সমস্যাও ছিল না। পরিবারে সবাই একে অপরের সঙ্গে দৃঢ় বন্ধনে আবদ্ধ ছিল, আর কোনো বিরোধ বা মনোমালিন্যও ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে ভাররা পরিবার ঠিক সেই আদর্শের পরিবারের মতো যেটা আমরা প্রায় সিনেমাতে দেখি। কিন্তু প্রশ্ন হলো, এমন একটি পরিবার কার নজরে পড়েছিল? 2 বছর পর 2024 সালে, অর্থাৎ বিনোদের হত্যার 2 বছর পর, পানিপথের এসিপি অজিত সিং শেখাওয়াতের কাছে এলো একটা গুরুত্বপূর্ণ সূত্র। কারণ এই মেসেজটা পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ায় থাকা বিনোদ ভাররার ভাই প্রমোদ ভাররা। তিনি জানান তার মনে হচ্ছে বিনোদের হত্যার পিছনে পরিবারের কেউ জড়িত, তাই কেসটি পুনরায় তদন্ত করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এর আগে প্রমোদ পুলিশের সঙ্গে যোগাযোগও করেছিলেন, কিন্তু তার বক্তব্যের কোনো গুরুত্ব অবশ্য দেওয়া হয়নি। যখন অজিত শেখাওয়াত পানিপথে এসিপি হয়ে যোগ দিলেন, প্রমোদের মনে নতুনভাবে আশা জেগে উঠল। ভাই বিনোদকে এবার ন্যায় বিচার মিলবে, কারণ এসিপি অজিত শেখাওয়াতের খ্যাতি ছিল একজন সৎ, অত্যন্ত বুদ্ধিমান এবং নির্ভীক পুলিশ কর্মকর্তা হিসাবে। এরপর এসিপি শেখাওয়াত তৎক্ষণাৎ সেই কেসের সমস্ত ফাইল হাতে নিলেন এবং পুরনো ঘটনাটি খুঁটিয়ে বুঝতে শুরু করলেন। সেই সময় তার নজরে একটি দিক পড়ল যা সরাসরি তার মনে সন্দেহের জন্য সংকেত জাগিয়ে তুলেছিল। আমাদের দেশে হত্যাকাণ্ডের জন্য কঠোর শাস্তির নজির খুব বেশি দেখা যায় না, আর দেব সোনারের বিরুদ্ধে যেটা ছিল সেটা তো ছিল একটি দুর্ঘটনার কেস। চাইলে সে সামান্য শাস্তি ভোগ করেই বেরিয়ে আসতে পারত। তাহলে প্রশ্ন হচ্ছে, সে সরাসরি খুন করার পথ বেছে নিল কেন? তাহলে কি এমনটা নয় যে গুলি চালিয়েছিল দেব, কিন্তু বন্দুকের ট্রিগার আসলে অন্য কারোর হাতে ছিল? এই সন্দেহ থেকেই এসিপি শেখাওয়াত ICI 4 ইউনিটের অফিসার দীপক কুমারকে নির্দেশ দেন কেসটি গোপনে তদন্ত করার, যাতে এই তদন্তের খবর কোনোভাবেই আসল অপরাধীর কাছে না পৌঁছায়। একটি ক্রাইম কেসের গভীরে যেতে হলে অপরাধীর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক খতিয়ে দেখা জরুরি। তার ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগ এবং অর্থনৈতিক অবস্থা।
এবং প্রায়ই এই তিনটে দিক পরস্পরের সঙ্গে জড়িত থাকে। তাই নতুনভাবে শুরু হওয়া তদন্তে পুলিশ দেব সোনানের অর্থনৈতিক লেনদেন, ব্যাংক বিবরণী এবং কল রেকর্ড খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করল। তদন্তের সময় কয়েকটি আকর্ষণীয় তথ্য উঠে এলো। প্রথমত, যে পিকআপ ট্রাকটি দিয়ে বিনোদের দুর্ঘটনা ঘটানো হয়েছিল সেটা দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই কেনা হয়েছিল। এবং দ্বিতীয়ত, দেব সোনানের কল রেকর্ড এবং ব্যাংক লেনদেনে একটি নাম বারবার দেখা গেল, সুমিত। কল রেকর্ডের বিশ্লেষণ করলে একটি অদ্ভুত প্যাটার্নও ধরা পড়ল। দুর্ঘটনা এবং হত্যার আশেপাশের দিনগুলোতে দেব ও সুমিতের মধ্যে অনেকবার দীর্ঘ সময় ধরে ফোনে কথা হয়েছে। পুলিশ যখন সুমিত সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলো তখন জানা গেল সে একজন জিম ট্রেনার এবং তার একটি সাপ্লিমেন্টের দোকানও আছে। আশ্চর্যের বিষয় হলো, দেব সোনানের দুর্ঘটনা কেসে যে ব্যক্তি তাকে জামিনে ছাড়াতে সাহায্য করেছিল সেই লোকটি ছিল সুমিত। তাই পুলিশের সামনে বড় একটি প্রশ্ন উঠে আসে, বিনোদ ভাররার হত্যার সঙ্গে সুমিতের সম্পর্কটা আসলে কি? নতুন করে শুরু হওয়া এই তদন্তে কেসের একের পর এক নতুন স্তর খুলতে শুরু করলো, যেগুলো এতদিন আড়ালে পড়েছিল। সুমিতের ব্যক্তিগত তথ্য, ব্যাংক স্টেটমেন্ট আর কল রেকর্ড এমন এক রহস্যের ইঙ্গিত দিচ্ছিল যার কথা কেউ আগে কল্পনাও করতে পারেনি। সুমিতের কল রেকর্ড খতিয়ে দেখতেই একটি নাম বারবার পুলিশের সামনে আসে, যার সঙ্গে সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো। শুধু কল লিস্টেই নয়, তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও সেই নামের সঙ্গেই দেখা যায়, যেখান থেকে সুমিতের অ্যাকাউন্টে একের পর এক বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছিল। আর সেই নামটি ছিল আর কারণ নয়, বিনোদের স্ত্রী নিধির। দেব সোনার, সুমিত এবং নিধি, এই তিনজনার নাম একই সুতোয় গাঁথা হয়ে যাচ্ছিল বিনোদ ভাররার হত্যার সঙ্গে। প্রমাণগুলো আলাদা করে ইঙ্গিত দিচ্ছিল না, বরং সরাসরি আঙুল তুলছিল। পুলিশের কাছে এতটাই তথ্য জমে গিয়েছিল যে তারা অপেক্ষার কোনো প্রয়োজন মনে করছিল না। ফলস্বরূপ সুমিত ও নিধিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের শুরুতেই সুমিত ও নিধি দুজনেই সব অভিযোগ অস্বীকার করে যায়। কিন্তু পুলিশ যখন নিধির সামনে সেই সিসিটিভি ফুটেজ রাখে, যেটার এক ঝলক আপনারা এই ডকুমেন্টারির শুরুতেই দেখেছেন, তখন পরিস্থিতি বদলাতে শুরু করে। কারণ তখন পর্যন্ত আপনারা যা দেখেছিলেন সেটি ছিল অসম্পূর্ণ। এখন আমরা দেখব সেই সিসিটিভির পুরো ফুটেজ, যেটা এই কেসের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয়। 15ই ডিসেম্বর 2021 ফুটেজে দেখা যাচ্ছে দেব সোনার যখন বিনোদ ভাররার বাড়িতে ঢোকে তখন নিধি রান্নাঘরে খাবার তৈরি করছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল নিধি আগে থেকেই জানতো দেব আসছে, তাই বাড়ির মূল দরজা ভেতর থেকে লক করা হয়নি। ফুটেজে আরও দেখা যায় ভিতরে ঢোকার সময় দেব সোনার নিধির দিকে তাকিয়ে নমস্কার করে, আর নিধিও কোনো বিষয় না দেখিয়ে ইশারায় তার সঙ্গে যোগাযোগ করে। এক মুহূর্তেই বোঝা যায় এই সাক্ষাৎটা কোনো আসমিক ছিল না, বরং পূর্ব পরিকল্পিত ছিল। নিধি নিজেই ইশারা করে দেবকে সেই রুমের দিকে পাঠায় যেখানে বিনোদ শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আর দেব যখনই রুমে ঢুকে হামলা শুরু করলো তখনই নিধির অভিনয় শুরু হয়ে গেল। দেব ঘরে ঢুকতেই নিধি হঠাৎ চিৎকার করতে করতে বাইরে সাহায্যের জন্য দৌড়ে যায়। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো সে দরজা খোলার কোনো আন্তরিক চেষ্টাই করেনি। কারণ এই পুরো নাটকের চিত্রনাট্যটাই তারই লেখা ছিল। এই সিসিটিভি ফুটেজটি প্রায় 2.5 বছর ধরে ধামাচাপা পড়ে থাকা কেসটিকে নতুন করে প্রাণ সঞ্চার করে দেয়। কিন্তু এই জায়গায় এসে আপনার মনেও নিশ্চয়ই একটা প্রশ্ন উঠছে, 2.5 বছর পুরনো এই গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পুলিশ আগে দেখেনি কেন? উত্তরটা অবশ্য খুবই অস্বস্তিকর, কারণ তখনকার তদন্তকারী টিমের কাজ ছিল অর্ধেক, চিন্তা ছিল আরও কম। তারা কখনোই কেসের গভীরে ঢোকার চেষ্টা করেনি, শুধু উপরের স্তর দেখেই সবকিছু ধরে নিয়েছিল। সবাই ধরেই নিয়েছিল এটা শুধু একটি দুর্ঘটনার মামলাকে কেন্দ্র করে নেওয়া একটা প্রতিশোধ। আর সেই ভ্রান্ত ধারণার আড়ালেই এতদিন সত্য চাপা পড়েছিল। কিন্তু পুলিশ যখনই এই সিসিটিভি ফুটেজ নিধির সামনে তুলে ধরে তখন সে এদিক ওদিক কথা ঘোরানোর চেষ্টা করে। তবু একটা কথাই আছে না, পুলিশ যখন সত্যের উপরে চেপে বসে তখন মৃত মানুষরাও কথা বলতে শুরু করে। তো ব্যাপারটা ঠিক এরকমই।
এই জায়গা থেকেই ধীরে ধীরে পুরো গল্পটা সবার সামনে খুলে যেতে থাকে। বাইরে থেকে দেখলে বিনোদ ও নিধির সম্পর্ক ছিল একদমই নিখুঁত। তাদের দুজনার বন্ধন শুধু স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, পুরো পরিবার জুড়েই তা স্পষ্ট ছিল। বিনোদের কাছে নিধি শুধু জীবন সঙ্গীই নয়, ছিল তার ভরসার মানুষ। দুজনের মধ্যে কখনো ঝগড়া বা মনোমালিন্যের কোনো প্রকাশ কেউ দেখেনি। বিনোদের দীর্ঘ আয়ু কামনায় নিধি নিয়মিত উপবাস রাখত। পরিবারের প্রতিটি সদস্যই তাকে গভীর ভালোবাসা আর সম্মান করত। নিধি শুধু একজন আদর্শ গৃহিণীই ছিল না, আদর্শ বৌমা হিসাবেও সে পরিবারের দায়িত্ব নিখুঁতভাবে পালন করেছিল। সন্তানদের লালন পালনেও ছিল সম্পূর্ণ মনোযোগী। বিনোদের ব্যবসা ভালো চলছিল, সংসারে কোনো আর্থিক অভাবও ছিল না। এমনকি সন্তানের জন্মদিনেও পরিবারে ছিল আনন্দ এবং সারপ্রাইজ। ছেলের জন্মদিনে ডিউক 390 বাইক ছিল তার জন্য একটা বিশেষ উপহার। सेजू का बर्थडे, तो दिस इज़ द हैप्पी एंडिंग ऑफ द बर्थडे। ड्यूक 390 उसका बर्थडे गिफ्ट, बट उसके लिए सरप्राइज है। मम्मी ने बोला था बाइक लेके दो। चलो मम्मी को बचा हुआ प्यार मम्मी को। বাইরে থেকে দেখলে এই পরিবারের সবকিছুরই একটা হ্যাপি এন্ডিং ছিল। সন্তানের জন্মদিনে মা নিজেই বলেছিলেন বাইক নিয়ে আসতে। ঘরের ভালোবাসায় কোনো কৃপণতাও ছিল না। তবুও প্রশ্ন থেকে যায়, এত কিছু ঘটার পরেও ঠিক কি ঘটেছিল যার ফলে নিধি নিজের স্বামীর হত্যা করানোর জন্য ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছে গেল? 2021 সালে নিধি নিজের ফিটনেসের দিকে মন দিতে জিমে ভর্তি হয়। বিনোদ এই সিদ্ধান্তে পুরোপুরি সমর্থন করেছিলেন। সেখানেই তার পরিচয় হয় সুমিতের সঙ্গে, যে ছিল ওই জিমের পার্সোনাল ট্রেনার, এবং ধীরে ধীরে নিধির ব্যক্তিগত প্রশিক্ষণও দিতে শুরু করে সে। সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিচয়ই ঘনিষ্ঠতায় বদলে যায়, আর অল্প দিনের মধ্যেই সম্পর্ক তৈরি হয়ে যায়। সুমিত জানতো নিধি একজন বিবাহিত নারী, কিন্তু তাতে তার আগ্রহ কমেনি, বরং বিনোদ ভাররার অর্থনৈতিক অবস্থার দিকেও তার নজর ছিল। আর নতুন প্রেম যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন, আচরণ আর মানসিকতার পরিবর্তন একসময় সবকিছুই প্রকাশ করে দেয়। কোনো সম্পর্ক লুকিয়ে রাখতে গেলে সেই লুকানোর চেষ্টাতেই এমন কিছু ভুল হয়ে যায় যা শেষ পর্যন্ত সবকিছু প্রকাশ্যে এনে দেয়। নিধির ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছিল। জিমের বাইরে বাড়িতেও সে ঘন্টার পর ঘন্টা ফোনে সুমিতের সঙ্গে কথা বলতো। বিনোদ বাড়িতে ফিরলে নিধি শুধু সুমিতের কল ডিলিট করতো না, পুরো কল হিস্ট্রিটাই মুছে ফেলতো। একদিন এই বিষয়টাই বিনোদের নজরে পড়ে যায়। সেখান থেকেই তার মনে সন্দেহের বীজ জন্ম নেয়, কারণ সাধারণ কোনো মানুষ প্রতিদিন নিয়ম করে নিজের সম্পূর্ণ কল হিস্ট্রি মুছে ফেলে না। বিনোদের মনে তখন সন্দেহটা পুরোপুরি পাকাপোক্ত হয়ে বসে গিয়েছিল, কিন্তু সে বিষয়টা বাড়িয়ে তোলে না। একদিন নিধির সঙ্গে সে একান্তে বসে এই বিষয় নিয়ে কথা বলে। পরিবারের আর কাউকে কিছুই জানায় না। হয়তো সন্তানদের মুখের দিকে তাকিয়েই বিনোদ ভেবেছিল নিধিকে ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত, কারণ এমন পরিস্থিতিতে অনেক সময়ই একজন মানুষ ভুল থেকে ফিরে আসে। কিন্তু এখানে ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। নিধি সুমিত আর পরিবারের মধ্যে একটাকে বেছে নেয়, আর সেই পছন্দটা হচ্ছে সুমিত। কারণ নিধির উদ্দেশ্য তখন শুধু সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার লক্ষ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। নিধির কাছে তখন বিনোদ আর স্বামী নয়, তার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, যাকে যে কোনো দামে সরিয়ে ফেলতে হবে। তার উপরে বিনোদের মৃত্যুর বিমার টাকায় বড় অঙ্কের অর্থ পাওয়ার লোভও কাজ করছিল তার ভিতর। এই লোভ আর সম্পর্কের অন্ধত্ব থেকেই সেপ্টেম্বর 2021-এ নিধি ও সুমিত মিলে দেবসোনারকে সুপারি দেয়, যাতে বিনোদের মৃত্যু যেন খুন নয়, বরং একটি সাধারণ হিট অ্যান্ড রান দুর্ঘটনা বলে মনে হয়। পরিকল্পনা বাস্তবায়ন করতে নিধি দেবকে লাখ লাখ টাকা প্রদান করেছিল, সঙ্গে তার পরিবারের খরচ এবং কেসের ফিউ দেওয়ার জন্য প্রস্তুত ছিল সে। এমনকি সেই ট্রাকটি কেনা এবং ইএমআই পরিশোধের দায়িত্বও নিধির উপরে ছিল, যা পুরো ষড়যন্ত্রকে আরও নিখুঁত করে তুলেছিল। 5 অক্টোবর 2021 এই পরিকল্পনা অনুযায়ী দেবসোনার ট্রাক নিয়ে বিনোদকে ধাক্কা মারে, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় বিনোদ সেদিন প্রাণে বেঁচে যান, যদিও তিনি গুরুতরভাবে আহত হন। আর এই হামলার আগেই নিধি দেবসোনারকে বিনোদের চলাফেরার রুটিন এবং অবস্থান সম্পর্কে সব তথ্য দিয়ে রেখেছিল।
ঘটনার পর দেবসোনার গ্রেপ্তার হয় এবং কিছুদিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায়। কিন্তু তাতেও ষড়যন্ত্র শেষ হয়নি। প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয় আরও নিশ্চিত পথে এগোনোর। তাই 15ই ডিসেম্বর 2021-এ ঠিক হয় কেসের মীমাংসার কথা বলে দেবসোনার বিনোদের বাড়িতে যাবে এবং সেদিনই গুলি করে তাকে হত্যা করবে। এবং ঠিক যেমনটা পরিকল্পনায় ছিল সেই দিনটি সফল হয়ে গেল। অবশেষে নিধি স্বামীকে হত্যা করতে সক্ষম হলো। কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে পরিবারেরই একজন সদস্য নিধিই হবে সেই অজগর যে নিজের সঙ্গীকে শেষ পর্যন্ত গিলে নিয়েছিল। কিন্তু এখানে প্রশ্ন জাগে, অস্ট্রেলিয়ায় থাকা বিনোদের ভাই প্রমোদ ভাররা কিভাবে নিধির উপরে সন্দেহ করতে পারলেন? হ্যাঁ, এখানে একটা বিষয়, বিনোদের মৃত্যুর ঘটার পরেই নিধি প্রথমে ঘোষণা করেছিলেন বাড়ি ছেড়ে দেওয়ার, কারণ প্রতিটা মুহূর্ত তাকে বিনোদের কথা মনে করিয়ে দিচ্ছিল। তাই নিধি তার সন্তান ও শ্বশুরকে সঙ্গে নিয়ে অন্য জায়গায় চলে গেল। নতুন অবস্থান এমনভাবে বাছা হয়েছিল যাতে সে কোনো বাধা ছাড়া সুমিতের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে এবং সহজেই তাকে বাড়ি ডেকে আনতে পারে। নতুন পরিবেশে তাকে কেউ চেনে না আর কারোর মনে সন্দেহ জন্মাবে না। এই সময় বিনোদের বীমার টাকা নিধির হাতে চলে আসে। ধীরে ধীরে সে শ্বশুরের ব্যাংক অ্যাকাউন্টও খালি করতে শুরু করে। এরপর কয়েক মাস পর সে তার ছেলে এবং শ্বশুরকে প্রমোদ ভাররার কাছে অর্থাৎ অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেয়, যেন নিজস্ব নতুন জীবন সে নির্বিঘ্নে শুরু করতে পারে। এবং এখন নিধি তার নতুন স্বাধীন জীবন যাপন করছিল, এমন একটি স্বাধীনতা যা সে নিজের চরিত্র বিক্রি করে অর্জন করেছিল। জানলে অবাক হবেন, বিনোদের মৃত্যুর মাত্র কয়েক মাসের মধ্যেই নিধি তার বয়ফ্রেন্ড সুমিতের সঙ্গে মানালিতে ঘুরতে গেছিল। আর এই সমস্ত খবর সূত্রের মাধ্যমে প্রমোদ ভাররার কাছে পৌঁছাতো। নিধির চলাচল দেখে তার সন্দেহ জন্মেছিল, কিন্তু তিনি নিশ্চিত হয়েছিলেন মার্চ মাসের 2024 সালে। বিনোদ ভাররা হত্যা কেসের প্রধান সাক্ষী নিধি আদালতে নিজের স্বামীর খুনি দেবসোনারকে চিনতে অস্বীকার করল। এরপর অবশ্য প্রমোদ বারবার পানিপথ পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ তার কথায় কান দেয়নি। কিন্তু যখন আইপিএস অফিসার অজিত সিং শেখাওয়াত পানিপথের এসিপি পদে যোগ দিলেন, তার সৎ এবং তেজস্বী প্রতিচ্ছবিকে দেখে প্রমোদ আশা রাখলেন এবার ন্যায় বিচার পাওয়া সম্ভব। কিন্তু নিধির হাস্যোজ্জ্বল এবং সুন্দর মুখের আড়ালে লুকানো ছিল একটা ভিন্ন চরিত্র। সে শুধু দীর্ঘদিনের সম্পর্ককে পাশ কাটিয়ে দেয়নি, নিজের সন্তানদের মাথা থেকে পিতার ছায়াও কেড়ে নিয়েছিল। এই ঘটনা শুনে অনেকটা সেই ব্লু ড্রাম কেসের কথা মনে পড়ে যায়, তাই না? যেখানে মুস্কান তার স্বামীকে হত্যা করে ব্লু ড্রামের ভিতরে লুকিয়ে রেখেছিল, এরপর নিশ্চিন্তভাবে তার বয়ফ্রেন্ডের সঙ্গে মানালিতে ঘুরতে গেছিল। অবশ্য মুস্কানের স্বামী সৌরভ জানতেই পারেনি যে তার ভালোবাসা ভরা চোখের পিছনে একটা হিংস্র শয়তান লুকিয়ে আছে। এই কেসটির ব্যাপারে আমার চ্যানেলে একটা ভিডিও তৈরি করা আছে, যেটা আপনারা শেষে দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।